দেশে দক্ষ কর্মী না থাকায় কাজ করছে 2.5 লাখ বিদেশি, সুযোগ হারাচ্ছে দেশের শিক্ষিত জনগোষ্ঠী। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক ভৌত অগ্রগতি 35 ভাগের বেশি, 2023 সালে উৎপাদনে যাওয়ার আশা। চট্টগ্রাম বন্দরে ফলমূল, শস্য সহ পচনশীল পণ্য ধ্বংস শুরু, 7 দিনে 298 কন্টেনার পণ্য ধ্বংসের লক্ষ্য। সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমন। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত সংবাদ। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় 2.5 লাখ বিদেশি। এসব বিদেশি নিয়োগ দেওয়ার কাজের সুযোগ হারাচ্ছে দেশের শিক্ষিত জনগোষ্ঠী। তবে ব্যবসায়ীদের দাবি, দেশের দক্ষ কর্মী না পাওয়ায় বিদেশিদের নিয়োগ দিচ্ছেন তারা। আর বিশ্লেষকরা বলছেন, দেশে দক্ষ কর্মী তৈরিতে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কম বেশি সব জায়গাতেই দেখা মেলে বিদেশি কর্মীদের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, 44টি দেশের প্রায় 2.5 লাখ বিদেশি বৈধ বা অবৈধভাবে কাজ করছে বাংলাদেশে। তাদের মাধ্যমে প্রতি বছর বিদেশে পাচার হচ্ছে 26,400 কোটি টাকা। এতে দেশের টাকা বাইরে যাবার পাশাপাশি বিপুল রাজস্ব হারাচ্ছে দেশ। বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকরা সংখ্যায় বেশি। বৈধ অবৈধ মিলে আমরা এটার উপর ভিত্তিতে বিভিন্ন সূত্র অ্যানালাইসিস করে হিসাব করেছিলাম। আমরা ন্যূনতম বলেছি 2.5 লক্ষ। ইন্ডিয়ার সবচেয়ে বেশি, তারপরে চায়না, জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এদিকে ব্যবসায়ীরা দাবি করছেন, দেশে দক্ষ কর্মী না পাওয়ায় বাধ্য হয়ে বিদেশ থেকে কর্মী আনেন তারা। আমাদের সব এক্সপার্টি আছে, এরপরে কালকে নতুন যেটা বের হচ্ছে এটা তো আমার না। এটাকে করতে হলে আমার লোকের ট্রেনিং দিতে হলে বিদেশি একটা নিয়ে এসে 6 মাস কাজ করলো বা 1 বছর কাজ করলো। বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়ায় বাড়ছে শিক্ষিত বেকারের হার। দেশে স্নাতক ডিগ্রিধারী 47 ভাগ বর্তমানে বেকার। তাই উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে উদ্যোগী হবার পরামর্শ তাদের। প্রফেশনের জন্য কি ন্যূনতম স্কিল থাকতে হবে, তার জন্য কি একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, কি পরিমাণ তার অভিজ্ঞতা থাকতে হবে, এবং কি কি জিনিসে তার দক্ষতা থাকতে হবে, এবং কি কি ট্রেনিং তার আলাদাভাবে নিতে হবে। এই ধরনের স্কিল রিকোয়ারমেন্টগুলো যদি সরকার সেট করে দেন, সেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই কাজটি করতে পারে বিভিন্ন অ্যাসোসিয়েশন সঙ্গে আলাপ করে। দেশে বর্তমানে বেকারের সংখ্যা 26,80,000। কাজ না পেয়ে অনেক শিক্ষিত বেকার অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন বিদেশে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক ও ভৌত অগ্রগতি 35 ভাগের বেশি। আর এখন পর্যন্ত খরচ হয়েছে 39,741 কোটি টাকা। প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর জানিয়েছেন, কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2023 সালে। সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে অ্যাটমিক রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, করোনার মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ী এগুচ্ছে নির্মাণ কাজ। এরই মধ্যে মাটির নিচে বসেছে পারমাণবিক চুল্লি 30 মিটার, আর উপরিভাগে যা 38.5 মিটার। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান জানান, রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যন্ত্রপাতি ক্রয় ও জনবল নিয়োগে কোনো ধরনের অনিয়ম নেই। জননিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে নির্মাণ কাজ। আমাদের তখনকার যে অ্যাম্বাসেডর, উনি কিন্তু 21 বছর ওই দেশেই 35% আমাদের আর্থিক কাজ হয়েছে। আর নিউক্লিয়ার প্রজেক্টের সবসময় ভৌত অগ্রগতি সাধিত হওয়ার পরে সমস্ত কাজ পুনরায় পরীক্ষা নিরীক্ষা করার পরে আর্থিক অগ্রগতি করা হয়, এবং সেই হিসেবে আমাদের ভৌত অগ্রগতি 35%-এর অধিক। আমাদের ফিউল লোডিং হবে আমাদের এই ফেব্রুয়ারি 2023 এবং পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোজন করব এপ্রিল 2023-এ। দীর্ঘদিন ধরে পণ্য খালাস না করায় চট্টগ্রাম বন্দরে জমেছে পচনশীল পণ্যের স্তূপ। এ ধরনের 298টি কন্টেইনার পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস হাউস। পণ্যের তালিকায় রয়েছে ফলমূল, মাছ, মাছের খাবার, শস্য সহ বিভিন্ন ধরনের 6,000 টন পণ্য। আমদানি সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানিকারকের প্রতারণা এবং লোকসানের আশঙ্কা সহ নানা কারণে এসব পণ্য বন্দর থেকে ছাড় করায়নি অনেক আমদানিকারক। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডের মোট ধারণ ক্ষমতা 49,000 টিউস। যদিও বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় 70 ভাগ কন্টেইনারের চাপে অনেকটা ত্রাহি অবস্থা বন্দরের। এতে বন্দরের স্বাভাবিক পরিচালন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
এই প্রেক্ষাপটে আমদানি করা পণ্য দ্রুত ডেলিভারির পাশাপাশি নিলামযোগ্য পণ্য দ্রুত নিলামে তুলতে কাস্টম হাউসকে বারবার তাগাদা দিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ। সেই প্রেক্ষাপটে শুরু হলো 298টি কন্টেইনারে থাকা ব্যবহার অনুপযোগী পণ্যের ধ্বংসের কাজ। এর মধ্যে কিছু পণ্য আছে আমদানি নিষিদ্ধ। এটা একটা মাইল ফলক। পোর্টে আপনারা জানেন বিভিন্ন সময় দেখছেন যে এটা ধ্বংস কার্যক্রম পরিচালনা না করার কারণে একটা জট তৈরি হয়েছে। এটা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে ব্যাহত হচ্ছে। তা আমরা যেটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই ধ্বংস কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। আমদানির পর বাজারে পণ্যের দাম কমে যাওয়া, রপ্তানিকারকের প্রতারণা, ভিন্ন নামে নিষিদ্ধ পণ্য আমদানি করা সহ নানা কারণে এসব পণ্য বন্দরে পড়েছিল বছরের পর বছর। এছাড়া আইনি জটিলতায় আটকে ছিল বেশ কিছু কন্টেইনার। যেটা তারা আনার কথা সেটা তারা পায়নি। আর একটা হতে পারে ধরেন তাদের সাথে আপনার রপ্তানিকারকের সাথে হয়েছে যে তাদেরকে 10 রকমের আইটেম দিবে, দেখা গেল একটা পাঠাইছে যেটা সবচেয়ে কম দামি, বাকি যেগুলো পাঠানোর কথা তাদের লাভ হইতো সেগুলো পাঠায়নি। এসব পণ্য ধ্বংস করতে প্রায় 10 দিন সময় লাগবে বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রোজায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি ঋণের সুদহার ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং, প্রবিধি ও নীতি বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। এটি বাস্তবায়নে ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মশলা, খেজুর, ফলমূল এবং চিনি সহ অন্যান্য ভোগ্যপণ্য আমদানি ঋণপত্র স্থাপনে মার্জিন ঋণের সুদহার ন্যূনতম পর্যায়ে রাখতে বলা হয় প্রজ্ঞাপনে। এই নির্দেশনা আগামী 15 মে পর্যন্ত কার্যকর থাকবে। প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ। এই মহাসড়কটির কাজ শেষ হলে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। শাসেক ঢাকা সিলেট করিডোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চলছে বিশাল কর্মযজ্ঞ। 4 লেনের ঢাকা সিলেট মহাসড়কে সংযুক্ত করা হবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমস্টেক করিডোর, সার্ক করিডোর সহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্ক। এতে ব্যয় ধরা হয়েছে 16,918 কোটি 58 লাখ টাকা। 209 কিলোমিটার দীর্ঘ মহাসড়কে থাকছে অত্যাধুনিক ফ্লাইওভার, ওভারপাস সহ রেল ওভারব্রিজ। সড়কের দুপাশে থাকছে ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন। সড়কটি চালু হলে শিল্প ও বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সাথে অর্থনৈতিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সিলেট হয়ে আমাদের পার্শ্ববর্তী 7 সিস্টার যেটা ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাবে। 6 লাইন এর মাধ্যমে আমাদের সিলেটের অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে আমরা কিন্তু অনেক বেশি উপকৃত হব। প্রকল্পটি একনেকে পাশ হওয়ার পর তা বাস্তবায়নে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। কনসালটেন্ট এবং কন্ট্রাক্টর নিয়োগের জন্য ডকুমেন্টেশন, দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ, এই কাজগুলো আমরা এখন করতেছি। মেগা প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রযুক্তির সক্ষমতা না থাকায় আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এই বিশাল কাজের জন্য বিশাল প্রযুক্তি, বিশাল এফোর্ট দরকার। আমরা এই মুহূর্তে পুরোপুরি সক্ষম নই কাজটা করার জন্য, ইচ্ছা আছে। সবকিছু ঠিক থাকলে 2026 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 6 দিন পরে আবার যাত্রা শুরু করলো সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভার গিভেন। সোমবার ভোরে জাহাজটিকে সরানো সম্ভব হয় বলে জানিয়েছে শিপ ট্র্যাকিং সার্ভিস। মিশরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়া কন্টেইনারবাহী জাহাজ এমভি এভার গিভেন অবশেষে মুক্ত হয়েছে। ফলে সচল হয়েছে স্তব্ধ হয়ে থাকা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথ। টাগবোট ও ড্রেজিং মেশিন দিয়ে টানা 6 দিনের চেষ্টায় এবং 20,000 কন্টেইনারবাহী জাহাজের ওজন কমানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এজন্য সুয়েজ খাল কর্তৃপক্ষ জাহাজটি থেকে কয়েকটি কন্টেইনার নামানোর প্রস্তুতি শুরু করে। কিন্তু এর পরপরই সোমবার ভোরের দিকে আটকে থাকা অবস্থা থেকে জাহাজটি ফের সচল হয়। শিগগিরই খালের আশপাশের এলাকায় আটকে পড়া 369টি জাহাজ কয়েক ঘন্টা পর থেকে পারাপার শুরু করবে বলে জানিয়েছে খাল কর্তৃপক্ষ।
এর আগে কয়েকটি জাহাজ বিকল্প পথে আফ্রিকা হয়ে চলাচল করতে বাধ্য হয়। 2 লাখ টনের এভার গিভেন সচল হওয়ার পরপরই জাহাজটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার সুয়েজ খাল অতিক্রমের সময় প্রবল বাতাস ও ধূলিঝড়ের কবলে পড়ে আড়াআড়িভাবে খালের তলানির সঙ্গে আটকে যায় এভার গিভেন নামের কন্টেইনারবাহী জাহাজটি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেনদেনের বড় পতনের পরদিনই ঘুরে দাঁড়িয়েছে দেশের 2 শেয়ার বাজার। দ্বিতীয় কার্যদিবসে 2 বাজারেই বেড়েছে মূল্যসূচক ও লেনদেন। এ সময় ঢাকার শেয়ার বাজারে দর বেড়েছে হাতবদল হওয়া 53 ভাগ শেয়ারের। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক 29.17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5373 পয়েন্টে। সোমবার লেনদেন হয়েছে 634 কোটি 68 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 252 কোটি টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 358টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে 192টি, কমেছে 54টির এবং অপরিবর্তিত আছে 112টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেনের তালিকায় প্রথম অবস্থানে বেক্সিমকো লিমিটেড এবং শতাংশের দিক থেকে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 87.76 পয়েন্ট। লেনদেন হয়েছে 40 কোটি 60 লাখ টাকা। এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গলবার 2 পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 119 টাকা 89 পয়সায়। ইউরো দরও কমেছে, বিনিময় হচ্ছে 102 টাকা 9 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের, বিনিময় হচ্ছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 282 টাকা 39 পয়সায়। অপরিবর্তিত মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে 20 টাকা 58 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশে দক্ষ কর্মী না থাকায় কাজ করছে 2.5 লাখ বিদেশি, সুযোগ হারাচ্ছে দেশের শিক্ষিত জনগোষ্ঠী। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক ভৌত অগ্রগতি 35 ভাগের বেশি, 2023 সালে উৎপাদনে যাওয়ার আশা। চট্টগ্রাম বন্দরে ফলমূল, শস্য সহ পচনশীল পণ্য ধ্বংস শুরু, 7 দিনে 298 কন্টেনার পণ্য ধ্বংসের লক্ষ্য। অর্থনীতি সারাদিনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।